কথা এই রকমের একটি আয়োজন আমিও খুব উৎকণ্ঠিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে দর্শনীর বিনিময়ে মানুষ বক্তৃতা শুনবে কিনা। আপনারা ওয়াহিদের কাছে শুনেছেন যে মঞ্চ কথার আর্থিক সংকট রয়েছে, সে প্রস্তাব দিয়েছে এবং আমি রাজি হয়েছি এবং আমি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যারা এসে এই মিলনায়তনটিকে পূর্ণ করেছেন। আমার সামনে আছেন আমার বড় দুই ভাই, আমি যাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি এবং বড় ভাই হিসেবে মান্য করেই চলি। আমাদের দেশের বরেণ্য সাংবাদিক আবেদ খান এবং বরেণ্য লেখক জাফর ইকবাল, আমি দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ছোটবেলার বন্ধু এম ই চৌধুরী স্বামী, তিনি আছেন আমাকে উৎসাহিত করবার জন্যে। আমি এখন যেখানে আমার কর্মক্ষেত্র সেখানকার সহকর্মীরা আছেন, সেখানকার শিক্ষার্থীরা আছেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনারা শুনেছেন যে আমি একসময় ছাত্র রাজনীতির সাথে তীব্রভাবে জড়িয়েছিলাম এবং যাদের গাড়িতে ঢিল পাটকেল মারতাম এবং যারা আমাকে 1987 সালে ধরে নিয়ে গেল এবং যথেষ্ট নির্যাতন করলো, সেই পুলিশ বাহিনীর 29 জন কর্মকর্তা এখানে আছেন আজকে, টিকিট কেটেছেন। আমি দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও আছেন, পুলিশ থিয়েটারের বন্ধুরা আছেন। গত 46 বছর ধরে যে সংগঠনটির সাথে আমি আছি, আমার উদীচী, যে উদীচী আমাকে একটু একটু করে গড়ে তুলেছেন, সেই উদীচী আজকে আছেন। আরও অনেকেই, আরোটার জন্য সকলকে দেখতেও পাচ্ছি না, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভেবেছিলাম শুরু করব বলবো প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য আজকে যে আমার স্ত্রী এখানে আছে, ফলে ভাই ও বোনেরা বলতে পারি। আর একটু আগে শুনেছেন আমাদের সঞ্চালক বলেছেন যে আমি দারুণ অভিনয় করতে পারি। উদীচীর সর্বশেষ প্রযোজনায় অভিনয় নেমেছিলাম। আর আমি একটা কথা বলি, আমরা যারা বিবাহিত পুরুষেরা আছি তারা প্রতিদিন অভিনয় করি, কিসের মধ্যে আমাদের ওভাবেই টিকে থাকতে হচ্ছে। বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। বিষয় বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার। আমি কয়েকটি কথা বলি, আপনাদের কাছে আঘাতের মতো মনে হবে। আমি দাবি করছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি বাঙালি। আমি দাবি করছি পৃথিবীর ইতিহাসের সবচাইতে উল্লেখ্য জাতির নাম বাঙালি। কিংবা পৃথিবীতে যতগুলি জনগোষ্ঠী আছে যাদেরকে সম্মান করতে হয়, তার মধ্যে অন্যতম বাঙালি। এই কথাগুলি বলবার পর আপনার কাছে মনে হবে যে আসলেই কি তাই? যে দেশের সরকারি কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা পাচার করে দেশ থেকে চলে যান, সেই দেশকে আমি কেন শ্রেষ্ঠ জাতির দেশ বলছি? যে দেশের নারী নিরাপদ নয়, যে দেশের অর্থ নিরাপদ নয়, যে দেশের সম্পদ নিরাপদ নয়, সেই দেশের মানুষ কেমন করে বিশ্বের সেরা জাতি? আমি আবারও বলছি, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিদের একটি বাঙালি জাতি, যার উত্তরাধিকার আমরা। আমি আজকে সেই কথাটি বলতে চাই। আমি বলতে চাই কিভাবে আমরা শ্রেষ্ঠ ছিলাম আর আজকের অবক্ষয়িত ভাবে কিভাবে আমরা নষ্ট হয়েছি। কিন্তু স্বপ্নটাও দেখব। আমি আবারও বাক্যটা দিয়ে শুরু করি, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিগুলির একটি হচ্ছে বাঙালি। তাহলে বাঙালি আমরা কবে কবে কোন সময় কোথা থেকে হয়েছি? এই ইতিহাস তো সকলেরই জানা, যে পৃথিবীর প্রথম মানুষ, সেটিও 3.5 লক্ষ বছর আগের কথা। কিন্তু যে মানুষ 2 পায়ে হেঁটেছে, যে মানুষ 2 পায়ে দাঁড়িয়েছে, তারও তো ইতিহাস 1.5 লক্ষ বছর বা তারও বেশি। যে মানুষ 2 পায়ে হাঁটলো, সেই মানুষেরই একটি অংশ আমরা আজকের বাঙালি।
যে মানুষ প্রথম দুই পায়ে হেঁটেছিল সেটি বলা হয়েছে, আজকের পর্যন্ত গবেষণায় বলা হচ্ছে সেটি আফ্রিকা। কেউ কেউ বলেছেন বতসোয়ানা, কেউ কেউ বলেছেন ইথিওপিয়া, কিংবা এই রকম কোন একটি ভূখণ্ডে দুই পায়ে দাঁড়ানো মানুষ, ভাষাহীন মানুষ, সেই মানুষেরই একসময় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। সেই সময় মানুষকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, দলে দলে বিভক্ত হয়ে মানুষ ছুটতে ছুটতে চলে গিয়েছে। সর্বশেষ গবেষণা বলছে পৃথিবীর এই যে মানুষ আছে, ফসিল দেখে আপাতত প্রাচীনতম 3টি মানব গোষ্ঠীর ইতিহাস তারা বলছে, ভূখণ্ড ভিত্তিক, নৃগোষ্ঠীর ক্ষেত্রে নয়। নৃগোষ্ঠীর ক্ষেত্রে নেগ্রিটো আছে, নৃগোষ্ঠীর ক্ষেত্রে ককেশয়েড আছে, অস্ট্রালয়েড আছে, মঙ্গোলয়েড আছে। কিন্তু যে ভূখণ্ডের ভিতরে মানুষকে পাওয়া গিয়েছে, ফসিল পাওয়া গিয়েছে, একটি হচ্ছে পিকিং মানুষ, অর্থাৎ আজকে চায়না, সেখানে যে ফসিল পাওয়া গিয়েছে একদল মানুষের পাওয়া গিয়েছে, জাভা মানুষ। আরেকটি হচ্ছে হাইডেলবার্গ, জার্মানি। এই যে জাভা মানুষ, অনুমান করা হচ্ছে এই জাভা মানুষ কিংবা নেগ্রিটো মানুষ কিংবা অস্ট্রালয়েড নৃগোষ্ঠী যারা আছে, জীবন জীবিকার তাগিদে একসময় তারা হাঁটতে শুরু করেছিল পূর্ব দিকে। হাঁটতে হাঁটতে হাজার হাজার মাইল তারা হেঁটেছে। ইতিমধ্যে এক বংশ মারা গিয়েছে, আরেক বংশ হাঁটতে হাঁটতে যে পথ দিয়ে আসতে আসতে একসময় তারা একটি ভূখণ্ডের ভেতরে এসেছেন। এই যে ভূখণ্ডের ভেতরে ঢুকেছেন, এই জনগোষ্ঠীকে বলছে ইন্ডিড। এই ইন্ডিড থেকে আজকের দেশ ইন্ডিয়া। এই ইন্ডিড থেকে একটি অংশ আরো পূর্ব দিকে গিয়েছে। এই পূর্ব দিকে যারা গিয়েছেন তাদেরকে বলছে ইস্ট ব্রাকিট। এই যে ইস্ট ব্রাকিট, এরা এসে বসতি গড়েছিল আজকে যে গঙ্গা নদী আছে তার পারে। এই যে গঙ্গা নদীর পারে তারা বসতি গড়েছে, এই মানুষগুলি আজকের বাঙালি। এই যে গঙ্গা পাড়ে মানুষগুলি বসতি গড়েছিল, সেই মানুষগুলির একটা পরিচয় আছে। সে পরিচয়ের কথা আমরা একটু পরেই বলি। কিন্তু এই মানুষগুলির পরিচয় যারা লিখেছেন তারা কেউই এই অঞ্চলের মানুষ ছিলেন না। ফলে তাদের ইতিহাসে এই অঞ্চলের মানুষকে বিকৃত করা হয়েছে। এই মানুষগুলি বেসিক্যালি কতগুলি ছোট ছোট জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। মুন্ডা, সাঁওতাল, ডোম, চন্ডাল, শবর, এই রকমের ছোট ছোট জনগোষ্ঠীতে তাদের সামগ্রিকভাবে বলা হচ্ছে অস্ট্রিক বা নিষাদ জাতি। এই যে নিষাদ জাতি ছিল, আমি আজকে যারা পড়াশোনা করছেন তাদের সামনে দাবি করছি, এই যে নিষাদ জাতি যার উত্তরাধিকার আমরা বাঙালি, এই নিষাদ জাতি অত্যন্ত সভ্য একটি উন্নত জাতি ছিল। আমরা এতকাল ইতিহাস পড়েছি, আমাদের ইতিহাসের কিছু পুনর্ভাস দরকার। আমরা ইতিহাসে পড়েছি যে এই অঞ্চলের মানুষকে সভ্য করেছে আর্যরা, কিন্তু আমি দাবি করছি, আপনাদের এই নিয়ে কোনো বিতর্ক থাকলে আপনারা পরে প্রশ্ন করবেন, এই যে নিষাদ জাতি যারা আর্যরা এলেন তাদের আগে এই জাতি সভ্য ছিল। এই জাতির কিছু শস্যের কথা পাওয়া যাচ্ছে, এরা ধান উৎপাদন করতে পারত। এই নিষাদ জাতির ধানকে সেদ্ধ করে চাল উৎপাদন করত খোসা ছাড়িয়ে। এই খোসা ছাড়াবার জন্যে তারা পাথর ব্যবহার করেছে এবং যে চালটা হচ্ছে সেটাকে সেদ্ধ করে ভাত করেছে। সেই ভাতটাকে শুকিয়ে চ্যাপ্টা করে চিরা করেছে। কখনো কখনো সেই ভাতটাকে তারা, চাল যখন ছিল তাকে মুড়ি বানিয়েছে, খই বানিয়েছে। আমি দাবি করছি এই নিষাদ জাতি আর্যরা আসবার আগে এখানকার পুরুষেরা বস্ত্র পরিধান করতেন,
সেই বস্ত্র হয়তো খুব ছোট ছিল, ধুতির মতো করে পরতেন। এখানকার নারীরা পোশাক পরতেন। এই নিষাদ জাতি, তাদের অন্যতম খাদ্যের ভেতরে ছিল লাউ। আপনারা যারা বৈদিক ইতিহাস পড়বেন দেখবেন ওখানে বলা আছে আলাবু লাবু লাউ। তারা কুমড়া উৎপাদন করতে পারতেন, তারা বেগুন উৎপাদন করেছিলেন, এবং তারা ঘর তৈরি করেছিলেন। সে ঘরটি কোন রকম একটি ছাউনি দেয়া ঘর। এবার আসেন সহজিয়ার কথা বলি। সঞ্চালক বলেছেন সহজিয়া। প্রবীর গুহ খুব অসাধারণ করে বলেছেন সহজে সিদ্ধি লাভ, সেটি হচ্ছে সহজিয়া। তাহলে এই নিষাদ জাতির যে ধর্ম ভাবনা, যে সংস্কৃতি, যে জীবন ভাবনা সহজ ছিল, কেমন ছিল একটু দেখেন। এই নিষাদ জাতি যে ঘরটা তৈরি করতেন, হয়তো গাছের পাতা দিয়ে একটা ঘর তৈরি করেছেন, তাদের এইটুকু মেধা ছিল যে ঘরের মুখটা তারা কখনো পূর্ব দিক বা পশ্চিম দিকে দিতেন না, কারণ সূর্য পড়বে। উত্তর দিকে দিতেন না, হিম ও বাহু, শীত ঠান্ডা বাতাস আসবে, এই জন্য দক্ষিণ দিকে দিয়ে রাখতেন যাতে দক্ষিণা বাতাস আসে। এবং দেখা যাচ্ছে যে এই সময়ের মানুষেরা তাদের ঘরের পেছনে পশ্চিম করে বড় বড় কতগুলি গাছ লাগাতেন, আর দক্ষিণ দিকে কতগুলি গাছ লাগাতেন, যে গাছগুলি বড় হয়। কারণটা হচ্ছে ঝোড়ো হাওয়া যেন ঘরটাকে উড়িয়ে না নেয়। এই যে বড় গাছগুলি লাগাতেন যা তার উপকারে আসতো, এই নিষাদ জাতি তার অর্চনা করত, তার পূজা করত। ঘরের যারা নারীরা ছিলেন ওই গাছের গোড়ায় পানি দিতেন যাতে গাছটা মরে না যায়, আর ঝড় থেকে গাছ ঘরকে বাঁচায়। এই গাছের গোড়ায় পানি দিতে দিতে একদিন এই অঞ্চলের মানুষেরা জলটা এইভাবে ঢালতে ঢালতে একদিন হাতটাকে এই রকম করেছে যে বৃক্ষ তুমি আমায় রক্ষা করছো। এই যে হাতটা এরকম করেছে, এই নিষাদ জাতি বৃক্ষ পূজায় চলে গেল। এই রকমের অসংখ্য দৃষ্টান্ত আছে। আমরা একটা বই পড়েছিলাম, অনেকেই পড়েছেন, রাহুল সাংকীর্তায়নের ভলগা সে গঙ্গা। বাংলা বইটি হয়েছে ভলগা থেকে গঙ্গা। আমিও একসময় পড়েছি। ওখানে বলা হয়েছে যে আর্যরা আমাদের এখানে এসে এই জাতিকে সভ্য করেছে। না, আর্যরা একটা যাযাবর জাতি ছিল। ভলগা থেকে গঙ্গার ভেতরে বলা হয়েছে আর্যরা কৃষি সভ্যতা এনেছে। না, ওরা যাযাবর ছিল। টাকলাহাম বলে একটা জায়গা আছে যেটা আজকে তুর্কমেনিস্তানে পড়েছে, যেটি একসময় মধ্য রাশিয়া ছিল। ওখান থেকে ওরা এসেছিল খাদ্যের অভাবে। ওই অঞ্চলে প্রচুর তুষারপাত হয়েছিল, মানুষের ক্ষুধার অন্ন জোগাড় হচ্ছে না, যাবে কোথায় খাবার জন্য? খাবার খুঁজতে খুঁজতে পূর্ব দিকে আসতে আসতে এই অঞ্চলে ঢুকেছে। আর্যরা আসবার আগেই তো আমরা সভ্যতাকে স্পর্শ করেছি। দৃষ্টান্তটা কি আপনি দেখেন, আজ থেকে প্রায় 70 বছর আগে অজয় নদ আছে বর্ধমান জেলায়। অজয় নদের পারে একটা ঢিবি আবিষ্কৃত হয়। সেই ঢিবিটা খুঁড়বার পরে অস্ত্র পাওয়া গিয়েছে, যেটা এই অঞ্চলের মানুষেরা ব্যবহার করতেন। সেই অস্ত্রটি কলকাতা মিউজিয়ামে, ইন্ডিয়ান মিউজিয়ামে আছে। যে অস্ত্র দিয়ে পশু শিকার করেছে, যে অস্ত্র দিয়ে তার ঘর নির্মাণ করেছে, যে অস্ত্র দিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে প্রতিরক্ষায় ব্যবহার করেছে, কে অস্ত্র বানাতে জানতো? এবার আসেন সমাজ সভ্যতার ইতিহাস। কার্ল মার্কস যেটাকে ব্যাখ্যা দিয়েছেন ঐতিহাসিক বস্তুবাদ, তার মধ্যে কার্ল মার্কস তো প্রস্তর যুগ বলেছেন। প্রস্তর যুগের 3টা ভাগ করেছেন, প্রত্নপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। ওই অস্ত্রগুলি নব্যপ্রস্তর যুগে। এরপর আমরা দাবি করতে পারি যে আর্যরা আসবার আগেই এই বাঙালি নব্যপ্রস্তর যুগে প্রবেশ করেছিল, কারণ তাদের সেই অস্ত্র প্রমাণ করছে।
আরো একটি বিষয় আপনারা দেখতে পারেন যদি খোঁজ করেন, আপনারা কখনো কলকাতায় গেলে বরানগরে দেখবেন এই বাংলায় প্রাপ্ত একটি ফসিল আছে, ডাইনোসরের ফসিল। ডাইনোসর নিশ্চয়ই যেখানে জনপ্রাণী ছিল না, যেখানে কোনো বৃক্ষ ছিল না, যেখানে কোনো জলপ্রবাহ ছিল না, সেখানে নিশ্চয়ই আসতো না, থাকতো না। অনুমান করা হচ্ছে এই ডাইনোসর নব্য প্রস্তর যুগের নয়, এটি হচ্ছে প্রস্তর যুগের। একটু ব্যাখ্যা করি, যেহেতু এখানে শিক্ষার্থীরা আছে। প্রস্তর যুগ মানে হচ্ছে যখন মানুষ পাথর ব্যবহার করতে শিখেছে, পশু শিকারে পাথর ছুঁড়ে মারত। প্রস্তর যুগে কেবল পাথরটা ছুঁড়ে মারত, আর নব্য প্রস্তর যুগে সেই পাথরটাকে ঘষে অস্ত্র বানাতে পেরেছিল, সেটা দিয়ে শিকার করত। এই দুটি যুগের মাঝখানে কিন্তু অনেক বছর চলে গিয়েছে। এই নিষাদ জাতি, কৃষি সভ্যতার জাতি, এই নিষাদ জাতি বস্ত্র উৎপাদন করতে শিখেছিল। এই নিষাদ জাতি অস্ত্র বানিয়ে পশু শিকার করেছে আর্যরা আসবার আগে। এরপরে তো আর্যরা এলো। আর্যরা যখন এসেছে, আর্যদের অতিরিক্ত কি ছিল? একটি বৈজ্ঞানিক সত্য হচ্ছে, কোন জাতির ওপরে যদি সংস্কৃতি চাপিয়ে দিতে হয়, তাহলে সেই সংস্কৃতিটাকে প্রচলিত সংস্কৃতি থেকে আরেকটু উন্নত হতে হয়। আর্যদের সংস্কৃতিটা উন্নত ছিল, ওদের বস্ত্রটা আরো বড় ছিল, ওদের ভাষাটা আরো বেশি সুললিত ছিল। এই ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা, পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত তথ্য অনুযায়ী পৃথিবীর প্রথম লেখ্য কথ্য ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আর্যদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয়। একটু ভাষার ইতিহাসটা খেয়াল করুন। ইন্দো ইউরোপীয় ভাষা, ওটা দুভাগ হয়ে গেল, একটা কেত্তাম আর একটা সত্তাম। পৃথিবীর যে সকল ভাষার ভেতরে ক ধ্বনি বেশি, যেমন ইংরেজি, স্প্যানিশ, ডাচ, এবার ক ধ্বনি বেশি, ইংরেজিতে সি কে, ওটা কেত্তাম ভাষা থেকে বেরিয়ে আস্তে আস্তে হয়েছে। আর পৃথিবীর যে ভাষায় স ধ্বনি বেশি, সেটা হচ্ছে সত্তাম, যেমন বাংলা 3টা স, হিন্দি, ভোজপুরি, নাগপুরি, উড়িয়া, অসমিয়া, এগুলো সপ্তম ভাষা। ওই যে সপ্তম ভাষা থেকে আর্যরা যে ভাষাটাকে এনেছিল, সপ্তম ভাষা থেকে আরেকটু ডেভেলপ করলো, সেই ভাষাটিকেও তারা বহন করেছে। সেটিকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই আর্যরা নিষাদ জাতির উপরে কর্তৃত্ব স্থাপন করেছে, অর্থনৈতিক কর্তৃত্ব হাজার হাজার বছর ধরে করেছে। কিন্তু এখানকার মানুষেরা ভীষণ রকমের শান্ত, শিষ্ট এবং বিনয়ী ছিল। এই কারণে আপনি দেখবেন যে এই অঞ্চলের মানুষেরা পায়ে ধরে প্রণাম করে গুরুজনের। এটি তার বিনয়, এটি হাজার হাজার বছরের ঐতিহ্য। এই আর্যরা যখন এখানে কর্তৃত্ব করতে শুরু করেছে, তখন এদের ভেতর থেকে একটি মানুষ, আর্য ছিলেন, অসম্ভব মেধাবী ছিলেন। এই মানুষ একটি গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটির নাম বেদ, লোকটির নাম ঋক। তার ভেতরে তিনি প্রথম ওই যে সহজিয়া ধর্মচর্চা, গাছের পূজা করত, জলের পূজা করত, সূর্যের পূজা করত, অর্চনা করত, মানুষকে ভালোবাসত, সেই মানুষের উপরে একজন ঈশ্বরের জন্ম দিলেন। বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা আছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। এবং 4 খণ্ডের ভেতরে তিনি সেই ব্যাখ্যাগুলি দিয়ে এই মানুষকে আচরিত ধর্মের ভেতরে নিয়ে গেলেন। আপনারা লক্ষ্য করবেন, বেদ যারা পড়েছেন, 4 খণ্ড বেদ পড়বার পরেই বেদের পরবর্তী ভার্সন আপনি বলতে পারেন সেটা হচ্ছে উপনিষদ। আপনি উপনিষদ পড়লে দেখবেন যেটাকে বেদান্ত বলা হয়েছে, বেদ থেকে অনেক বেশি মানবিক। বেদ যেখানে রক্ষণশীল, এটি অনেক বেশি মানবিক হয়েছে। এই যে বেদ যেটি ঋক রচনা করলেন, তিনি এই অঞ্চলের মানুষের
শান্ত করবার জন্য, ধর্ম ভাবনা দেবার জন্য 4টি ভাগে ভাগ করে দিলেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে 4টি ভাগ তিনি করে দিলেন, এই অঞ্চলের মানুষকে বললেন এটি ভগবানের বাণী। কিন্তু এখানকার মানুষ তো বিশ্বাস করবে না, তারা লিখিত রূপ চাইলেন। তিনি লিখিত দিলেন, কিন্তু খেয়াল করেন এই অঞ্চলের যে মানুষের ভাষা আর ওই যে ইন্দো ইউরোপীয় ভাষার প্রভাব, এই দুটো ভাষা মিলিয়ে সংস্কার করে নতুন একটি ভাষায় তিনি লিখলেন। এই জন্য ভাষাটার নাম সংস্কৃত, যেটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মানুষকে বিশ্বাসযোগ্য স্তরে নিয়ে যায়, মানুষ বিশ্বাস করলেন। এই প্রথম কিন্তু দেখেন সহজিয়া ধর্ম ভাবনা, সহজিয়া জীবন ভাবনা, সহজিয়া চিন্তা চেতনা থেকে বাঙালিকে শাস্ত্রীয় ধর্মের ভেতরে নিয়ে যাওয়া হলো। এবং এই শাস্ত্রীয় ধর্ম বাঙালিকে বিভক্ত করল। এই যে বিভক্ত করেছে সেটির একটি ইতিবাচক ধারা ছিল, যেমন অনেক সভ্য ছিল, ওরা আমাদেরকে শিক্ষিত করছিল, সভ্য করছিল। কিন্তু দুর্ভাগ্য কি হলো জানেন? যে আর্যকরণ যখন সম্পন্ন হয়েছে এই অঞ্চলে, এই সময় একটা জাতি আসলো। এই জাতিটি আসলো মধ্য এশিয়া থেকে। আজকের মধ্য এশিয়া কিন্তু বিরাট এরিয়া, তার একটি দেশ হচ্ছে পারস্য, আজকে যার নাম হচ্ছে ইরান। এর নাম পারস্য ছিল না, গ্রিকরা একে পার্সিস বলতো। এই পারস্যদের একটি অংশ ছিল যাযাবর হিংস্র জাতি। এই জাতি এখানে আর্য এবং অনার্য যে বাঙালি আছে তার উপরে কর্তৃত্ব নিল। এই জাতির নাম হচ্ছে শক। এরা এই অঞ্চলের মানুষকে আক্রমণ করতে, করবার পরে সেই মানুষকে যখন মেরে ফেলত, তার যে মাথার খুলিটা ছিল শুকিয়ে গেলে তার মধ্যে জল ভরে পান করত। খ্রিস্টপূর্ব 900 অব্দ থেকে 700 অব্দ, অর্থাৎ 200 বছর তারা আমাদের শাসন করেছে। এই যখন শাসন করতে থাকলো, আর্য এবং অনার্য একযোগে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না, আমি তোমার অত্যাচার মানি না। এবং একটি জিনিস খেয়াল করবেন, আমাদের এখানের যে অনার্য মানুষেরা ছিল, যারা নিষাদ, যারা আমরা বাঙালি, আমাদের পূর্বপুরুষ, তাদের গৃহপালিত প্রাণী ছিল দুটো, একটা হচ্ছে মুরগি আর একটা হাতি। আর একটা প্রাণী ছিল যেটা ঘরের কাছে থাকতো, গৃহপালিত না কিন্তু ঘরের সাথে থাকতো, সেটা হচ্ছে ষাঁড় মেয়, যার আজকের নাম হচ্ছে কুকুর। কেন? কুকুরটাকে নিত, কুকুরকে পালতো, খাবার দিত, কুকুরটা যেত সামনে, আগে আগে গিয়ে যদি কোনো বিপদ দেখতে ঘেউ ঘেউ করতো তাহলে এগোতো না। কুকুর মানুষের সহগামী ছিল। আর হাতি পালতো, মুরগি পালতো। এই যে শক জাতি, এরা যখন আর্য অনার্য দুটার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো, দেখেন বাঙালি কিভাবে নষ্ট হয়েছে। ওই যে শুরুতে বলেছি একটি শ্রেষ্ঠ জাতি, আজকে তলানিতে এসে আমরা ঠেকেছি। এই শক জাতি যখন আমাদের উপর অত্যাচার করছে, এখানকার মানুষ বিদ্রোহ করলো, এবং যারা বিদ্রোহ করলো তাদেরকে অবদমিত করবার জন্য এই শক জাতি, তার দেশে একটা গাছ হতো, ইংরেজিতে যাকে বলে ক্যানাবিস, বাংলায় বলে গাঁজা। সে মধ্য এশিয়া থেকে ওই গাঁজা গাছের বীজ নিয়ে আসলো, এটা বপন করলো, গাছ হলো। এইখানকার মানুষদেরকে গাঁজা খাওয়ানো শেখালো, যারা আন্দোলন করে গাঁজা খাইয়ে বুথ করে দিল। কে তাহলে বাঙালিকে নষ্ট করলো? গাঁজা গাছ তো আমার গাছ না, তারা আমদানি করলেন, করে এই জাতিটাকে নষ্ট করলেন। এই প্রথম নেশাগ্রস্ত মানুষ আমরা পেয়েছি। এর আগে আপনি ইতিহাসের কোথাও পাবেন না। এখন আপনি বলতেই পারেন যে আমি রামায়ণের যে অনুবাদটা পড়েছি সেখানে তো এইখানের মানুষকে দস্যু বলা হয়েছে। আপনি তো বলতেই পারেন যে আমি মহাভারতের যে অংশটা পাঠ করেছি তার যে ব্যাখ্যাগুলি আছে সেখানে তো এই অঞ্চলের মানুষদেরকে বর্বর বলেছে। আপনি কিন্তু বলতেই পারেন যে এই অঞ্চলের মানুষকে মেগাস্থিনিস, যিনি ইতিহাস লিখেছেন বিলেতে বসে, ইউরোপে বসে, গ্রিক দেশে বসে বাঙালির ইতিহাস লিখেছেন, তারা তো এই দেশের মানুষকে মন্দ বলেছেন।
কিংবা ঐতেরীয় আরণ্যকের মধ্যে বলেছে না এই অঞ্চলের মানুষেরা কলহপ্রবণ। একটা জিনিস খেয়াল করবেন, এই যারা ইতিহাস লিখেছে হয় ইউরোপিয়ান অথবা আর্য, যারা এখানকার মানুষদের পছন্দ করতো না। ইতিহাস বলছে আর্যকরণের ইতিহাস হচ্ছে গোটা ভারতবর্ষে আর্যরা নির্বিঘ্নে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, কিন্তু বাংলায় পারেনি, সময় লেগেছে। এই জন্য বাঙালির উপরে রাগ, এই জন্য এই কথা লিখেছে। বলুন তো অগাস্টিন যে ইতিহাস লিখেছেন ইউরোপে বসে, সেখানে বলেছে আমি শুনিয়াছি গঙ্গা নদীর অববাহিকায় যে জনগোষ্ঠী আছে তাহাদের কারো কারো পায়ে অঙ্গুলিখানা পেছনের দিকে। এই বানানো ইতিহাস দূর থেকে বসে লিখে এই জাতিটাকে নষ্ট করেছে। এই শখ তারা 200 বছর শাসন করবার পর এবার আরেকটা জাতি আসলো, যারা আর্য, শক এবং বাঙালি 3 জাতিকে পরাজিত করল। এই জাতিটা এসেছিল আজকের ইসরায়েল এবং প্যালেস্টাইনের একটি অংশ জেরুজালেম। তখন জেরুজালেমকে বলতো জেরুসালেম। আপনারা যারা ওল্ড টেস্টামেন্ট পড়েছেন দেখবেন ওখানে ওল্ড টেস্টামেন্টের মধ্যে একজন নবীর কথা বলা আছে। তিনি মুসলমানদের নবী নন, ইহুদিরও নবী নন, এক স্বতন্ত্র নবী জেরেমিয়া, যিনি জেরুজালেম শহরে প্রথম একজন নারী তার প্রেমিকা জেল্লাকে নিয়ে হাত ধরে হেঁটেছিলেন। সেই জন্যে ওখানকার মানুষেরা তাকে প্রস্তরখণ্ড নিক্ষেপ করেছিল, তাকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই অঞ্চলের একটি জাতি, সেই জাতির নাম হচ্ছে পনি। এই জাতি আর্য, নিষাদ এবং শক 3টি জাতিকে পরাজিত করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই জাতি কি করেছে দেখেন, এই জাতি এখানে শাসন করতে এসে বলেছে যার যত বেশি বৃত্ত আছে তিনি সমাজে সবচেয়ে মান্য হবেন, ব্রাহ্মণ ট্রাহ্মণ কিচ্ছু না। পনি শব্দ থেকে আপনারা যারা, একটি শব্দ আছে বণিক এবং একটি শব্দ আছে পণ্য। এই পনি শব্দে থেকে এই দুটো শব্দ তৈরি হয়েছে। এরা ব্যবসায়ী শ্রেণী, এরা বণিক শ্রেণী। এই জাতিটি এসে আমাদের উপরে আবার কর্তৃত্ব শুরু করলো। এবার তারা সমাজটাকে নতুন ভাবে বিভক্ত করলো। যার অর্থবিত্ত ইত্যাদি বেশি আছে সে সমাজে সর্বমান্য, পনি তাকে নিয়েই চলে। যার অনেক সম্পদ আছে পনি তাকেই দূরে ঠেলে রাখে, যে সম্পদ কম সমাজকে এরা আবার বিভক্ত করে। পনিদেরকে কার্ল মার্কস পনিদেরকে বলেছে পৃথিবীর প্রথম পুঁজিবাদের সূচনা তারা করেছে। এরা বুর্জোয়া সমাজের প্রতিনিধিত্ব করেছে। এরাও প্রায় 150 বছর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল। এরপরে আসলো গ্রিক। আলেকজান্ডার পরে এসেছে, এর আগে গ্রিকরা চলে এলো। গ্রিকরাও তো কম করেনি। আমরা শুধু আলেকজান্ডারের ইতিহাস পড়েছি, কিন্তু গ্রিকরাও কিন্তু কম করেনি। তবে গ্রিকদের মধ্যে কেউ কেউ এই দেশে থেকে গিয়েছেন এবং থেকে এই সমাজটিকে গাত্রবর্ণে বিভক্ত করেছেন। আপনারা জানবেন বাঙালি গ্রিক আসার আগে পর্যন্ত কোনো দিন গায়ের রঙের ওপরে সমাজে মানুষের প্রতিষ্ঠা দেয়নি। গ্রিকরা আমাদের সমাজের উপরে যাদের গাত্রবর্ণ উজ্জ্বল গৌরবর্ণ ছিল, নাসিকা ছিল সুচাগ্র, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত